প্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা গত পর্বের স্ক্রিনিং টেস্ট আলোচনার ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট নিয়ে। আলোচনার শুরুতেই আমরা জানি যে আমরা স্ক্রিনিং টেস্ট এই দেশে একটি রুটিন চেকআপেরই মতো একটি টেস্ট যেগুলো আসলে আমাদেরকে করা খুবই জরুরি এবং আমরা কিন্তু বারবার করে উৎসাহিত করবার চেষ্টা করেছি যে আমরা ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ মনে করে আমরা আসলে কিন্তু এই জিনিসগুলোকে গুরুত্ব দিব এবং ফলো করবার চেষ্টা করব। পেশেন্টের ভূমিকা বা একজন ব্যক্তিগত পর্যায় থেকে যে দায়িত্বটা যে এই টেস্ট গুলো করতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা সেটা কিন্তু আমরা অবশ্যই করব। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের গত পর্বেরই অতিথি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিভিএন কে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আমরা চেষ্টা করব যে স্ক্রিনিং এর উপরে ফার্দার কিছু ইনফরমেশন শেয়ার করা পেশেন্টদের সাথে, যাতে তারা কিছুটা হলে বেনিফিটেড হয়। আমরা জানি যে স্ক্রিনিং টেস্ট গুলো কিন্তু আসলে এই ধরনের কিছু টেস্ট যেগুলো দিয়ে আগে থাকতেই আমরা বুঝতে পারি যে পেশেন্টের কি বিশেষ কিছু অসুখ বা সিচুয়েশন হবার ঝুঁকি আছে কিনা এবং আর্লি স্টেটে যদি সিচুয়েশন গুলো আমরা ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু যে পেশেন্ট কোনো একটি অসুখ ডেভেলপ করবার জন্য তার রিস্ক আছে সেটাকে প্রতিরোধ করবার জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রিভেন্টিভ মেজার নিতে পারি। সে কারণে আসলে এই টেস্টগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা কিনা অনেক সময় অনেকের জন্যই আসলে লাইফ সেভিং হয়ে যেতে পারে। তো আমাদের এই আলোচনার প্রথমেই আমি একটু আবারও আপনার কাছে জানতে চাইবো যে স্ক্রিনিং টেস্ট সম্পর্কে আসলে আমাদের কমিউনিটিতে না, শুধুমাত্র আমি বলবো পুরা যুক্তরাষ্ট্রেই, আমি জানি না যে সমগ্র বিশ্বের অবস্থা কি। আমি কথা বলে দেখেছি এখানকার সাধারণ মানুষের সাথে যারা এদেশে জন্ম, এদেশে বড় হওয়া, অনেক জেনারেশন ধরে তারা আছেন, মনে করেন যে আসলে এ ধরনের পরীক্ষামূলক পদক্ষেপের কোনো দরকার নেই। এই টেস্ট গুলো অনেক সময় হয়তোবা মানুষকে গিনিপিগ করে করা হচ্ছে। হেলথ সিস্টেম এবং বিভিন্ন ল্যাবরেটরি এরা আসলে মানি মেক করছে, তাদের উপর রিসার্চ করছে। এই ভ্রান্ত ধারণা দূর করবার জন্য ডাক্তার হিসেবে আপনি কি ধরনের মেসেজ আসলে দিতে চান? আসলে স্ক্রিনিং টেস্টটা মোস্ট অফ দ্য কমিউনিটিতে কিন্তু বেশ নেগলেক্টেড। পেশেন্ট কমন একটা ডায়ালগ অলওয়েজ আমরা যেটা শুনি যে ইফ ইটস নট ব্রোকেন ডোন্ট ফিক্স ইট। হ্যাঁ, এই যে দ্যাটস ওয়ান অফ দ্য কমন থিংস। মানে পেশেন্ট সবসময় বলবে যে আমার কোনো প্রবলেম নাই, ওয়াই বদার টু গেট ফর টেস্টিং ডান। বাট মানুষের এই জিনিসটা জানা উচিত, যখনই মানুষ একটা স্ক্রিনিং টেস্ট করে বা একটা ক্যান্সারের বা যে কোনো ডিজিজ যদি আর্লি ডিটেকশন করতে পারে, ওটার ট্রিটমেন্টে যতটা সহজ হয়, যখনই সেম প্রবলেমটা, যেটা একটা ক্যান্সার হোক বা অন্য কোনো প্রবলেমই হোক, সেটা যদি একটা মানে লেটেস্ট স্টেজে হয়, দেখা গেল অলরেডি পেশেন্ট প্রেজেন্ট করতেছে হসপিটালে বা অথবা ইমার্জেন্সি রুমে অথবা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে, তো অলরেডি তার প্রবলেম হয়ে গিয়েছে অলরেডি। যেমন যেমন একটা জিনিস আমরা অনেক কিছু আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম একটা কন্ডিশন আছে, যে আমরা যারা ম্যান যাদের স্মোকিং হিস্ট্রি আছে তাদের রিকমেন্ডেড যে 65 এন্ড অ্যাবাভ তাদের করা, মানে পুরুষদের ক্ষেত্রে স্ক্রিনিংটা করা। এটা যে কি একটা ডেঞ্জারাস জিনিস, মানুষ ইভেন তারা মারাও যেতে পারে যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম রাপচার যদি কারো হয়। কিন্তু ওই পেশেন্টের যদি স্ক্রিনিং এর মাধ্যমে যদি যায়, একটা সার্টেন ডায়ামিটার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম ইজিলি, ইভেন কোনো মানে ইনভেসিভ ছাড়াই ইজিলি তার ফিক্স করতে পারে, যে একদম মেজর সার্জারি বা কিছু তা না। কিন্তু এই জন্য স্ক্রিনিং টেস্টটা আমি বলবো যে ইন জেনারেল সব কমিউনিটিতেই আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আমাদের উচিত পেশেন্টদের এনকারেজ করা, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত না আমার ডাক্তার বলতেছে স্ক্রিনিং করতে আমি এটা করে ফেলি। অ্যাজ লং অ্যাজ তাদের তো এগুলো মানে গিনিপিক বানানোর কিছু নাই আসলে এর মধ্যে, কারণ ম্যাক্সিমাম টেস্টই কিন্তু অতটা ইনভেসিভ না। যেমন আমরা আগে যেটা বলেছি আগের সিরিজে, যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বলেন প্লাস বা কোলোনোস্কোপি বলেন, তাছাড়া যে মানে প্যাপস্মিয়ার বলেন, এগুলো কিন্তু অতটা ইনভেসিভ প্রসিডিউর না এক্সেপ্ট কোলোনোস্কোপি। কিন্তু ওইসব ক্ষেত্রে যদি পেশেন্টের যদি ডিজিজগুলো আর্লি ডায়াগনোসিস যদি হয়, তাহলে কিন্তু ওইসব ডিজিজের মানে ট্রিটমেন্ট করা বা আর্লি ট্রিটমেন্ট খুবই সহজ হয়, যেটা পেশেন্টের জন্য ভালো, হেলথ কেয়ার কস্ট বলেন ওদিক দিয়ে ভালো। এই জন্য কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স বলে ইনক্লুডিং মেডিকেড এন্ড মেডিকেয়ার, তারা কিন্তু এই স্ক্রিনিং কে বেশ গুরুত্ব দিচ্ছে বিকজ অফ দ্য রিজন যে যারা
ও আমি আর্লি ডিটেকশন হলে পেশেন্টও বাঁচবে, আমার হেলথ কেয়ার কস্টও বাঁচবে। সো আমি বলবো যে না, স্ক্রিনিংটা খুবই জরুরি অ্যাক্রস দ্য কমিউনিটি, বা সেটা বাংলাদেশি কমিউনিটি হোক বা অন্য যে কোনো কমিউনিটি হোক। আমি শুরুতেই আজকে আমরা যেহেতু গত পর্বে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আ যে প্রধান যে স্ক্রিনিং টেস্ট গুলোকে আমরা প্রধানত এখানে রেগুলার ফলো আপ করে থাকি পেশেন্টদের ভিতরে ম্যামোগ্রাম, প্যাপ স্মিয়ার, কোলোনোস্কোপি এবং বোন ডেনসিটি টেস্ট, সেগুলো সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছি এবং আরো আলোচনা করেছিলাম আমরা লাং ক্যান্সার স্ক্রিনিং নিয়ে। তো আজকে চেষ্টা করব ১ম এ আ আদার টেস্ট গুলো আলোচনায় আনতে এবং সময় থাকলে আমরা আবার পূর্ববর্তী আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবো। তো আমি একটু জানতে চাইবো যে জেনারেল হেলথ স্ক্রিনিং এ আমরা যে জিনিসগুলো রেগুলারলি ফলো আপ করে থাকি, বিশেষভাবে ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল স্ক্রিনিং, এটা সম্পর্কে যদি আপনি একটু ১ম এই বলেন। যেমন কোলেস্ট্রল স্ক্রিনিং বা ডায়াবেটিস স্ক্রিনিং, এটা কিন্তু রিকমেন্ড হচ্ছে 35 এন্ড অ্যাবাভ। আর কারো যদি ওবেসিটি থাকে তাদের স্ক্রিনিংটা আরো আগে থেকে শুরু করতে হয়, বা অথবা সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে। যেমন একটা পেশেন্ট হয়তো যার বাবা মা দুইজনই ডায়াবেটিক, it doesn't mean that patient at 35 পর্যন্ত ওয়েট করতে হবে, they can get screening even sooner. এসব স্ক্রিনিং আগে যেসব কমপ্লিকেটেড প্রসিজিওর ছিল, পেশেন্ট খালি পেটে আসতো, ব্লাড টেস্ট করতো, আবার 2 আওয়ার পরে গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটা বলি আমরা, এসব কিন্তু আজকাল এগুলো খুব একটা প্রয়োজন হয় না। কারণ হচ্ছে একটা পেশেন্ট যদি সিম্পলি ফাস্টিং অবস্থায় আসে, তাই তার ফাস্টিং ব্লাড টেস্ট করা প্লাস হিমোগ্লোবিন A1C টেস্ট আছে, এই দুইটা টেস্ট করে মোটামুটি একটা ডায়াবেটিস স্ক্রিনিং ইজিলি করা সম্ভব। এবং যদি তার ফাস্টিং নাও আসে, সিম্পল হিমোগ্লোবিন A1C দ্যাট ক্যান হেল্প আস, যে মানে পেশেন্ট ডায়াবেটিক না প্রি ডায়াবেটিক এগুলো ডায়াগনোসিস করার জন্য। আর কোলেস্ট্রল সেম থিং, 35 এন্ড অ্যাবাভ, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 45 এন্ড অ্যাবাভ আমরা কোলেস্ট্রল স্ক্রিনিং রিকমেন্ড করি। সেটা সিম্পলি ব্লাড টেস্ট, নাথিং ইনভেসিভ, মানে লিপিড প্যানেল যেটাকে আমরা বলি, ওটা যদি টেস্ট করা হয়, এটা রিকমেন্ড হচ্ছে এভরি 5 ইয়ার্স লিপিড প্যানেল স্ক্রিনিং। বাট অ্যাগেন it varies case to case. কারো যদি ওবেসিটি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, পেশেন্ট অলরেডি 45 ইয়ার্স ওল্ড, অলরেডি একটা তার স্টেন্ট পড়ানো আছে অলরেডি, ওই পেশেন্ট কোলেস্ট্রল স্ক্রিনিং করতে হবে, মানে বলতে গেলে এভরি 6 মান্থস টু এভরি 1 ইয়ার, ডিপেন্ডিং অন দ্য মানে পেশেন্টস আদার কোমরবিডিটিস, অন্যান্য কি কি তার হেলথ প্রবলেম আছে। আর যেমন হ্যাঁ, মানে কোলেস্ট্রল আর ডায়াবেটিস ও প্রি ডায়াবেটিস আর হাইপারটেনশন হচ্ছে 18 এন্ড অ্যাবাভ সবার উচিত যে, মানে এই জন্য আমি যে আগে একটা সিরিজ আমি মোটামুটি রিএনফোর্স করেছিলাম যে পেশেন্টের অ্যানুয়াল ওয়েলনেস এক্সাম, অ্যানুয়াল ফিজিক্যালটা কি জন্য দরকার। অ্যাট লিস্ট তারা যদি অ্যানুয়াল যখন যাচ্ছে, পেশেন্ট কিন্তু ব্লাড প্রেশারটা চেক করা হচ্ছে ডাক্তার অফিসে। কারণ ইউ নেভার নো, মানে অনেকের দেখা গেল যে আর্লি এজেও, একটা আমি লাস্ট ২ সপ্তাহ আগে একটা পেশেন্ট দেখেছি, খুবই ইয়ং, তার স্মোকিং ছাড়া তো তার এমন কোনো রিস্ক ফ্যাক্টর কিন্তু নাই, কিন্তু তার ব্লাড প্রেশার ইজ ভেরি হাই, হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া। অতএব এগুলা কিন্তু মানে ইগনোর করা কিছু নাই, কারণ পেশেন্ট হয়তো সিমটম মেজর সিমটম নাও থাকতে পারে, যে কিন্তু তার যদি আসে অ্যাটলিস্ট স্ক্রিনিং এর জন্য, ব্লাড প্রেশার চেক করলেও নাও পেশেন্টের কথা হচ্ছে যে আমরা জানি যে মোস্ট অফ দ্য হাই ব্লাড প্রেশার পেশেন্ট তাদের কিন্তু খুব একটা সেকেন্ডারি রিজন একটা নাই, আমরা যেটা বলি এসেনশিয়াল হাইপারটেনশন যেটাকে বলি। 90% পেশেন্ট কিন্তু কোনো সেকেন্ডারি কোনো রিজন নাই, যে পেশেন্টের হয়তো অ্যাওরিক কোয়ার্কটেশন আছে বা কোনো মানে হার্টের কোনো স্ট্রাকচারাল প্রবলেম যেগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্য অ্যান্সার ইজ নো। এই জন্য এইসব পেশেন্ট উচিত অ্যাটলিস্ট আপনি যখন স্ক্রিনিং এ যদি যাবেন, ব্লাড প্রেশার ইজ 18 এন্ড অ্যাবাভ কিন্তু রিকমেন্ডেড ফর এভরিবডি। সো এই যে হাইপারটেনশন, এই যে ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস বা লিপিড প্যানেল, এগুলা অ্যাটলিস্ট তারা যদি বছরে একবার যান, বা কারো যদি সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের উচিত যে মানে নিজেদের এই ইনিশিয়েটিভটা নেওয়া যায়, না আই নিড টু ডিসকাস উইথ মাই ডক্টর রিগার্ডিং দিস স্ক্রিনিং টেস্ট। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বর্তমানে আমি অবজারভেশন এ দেখা যাচ্ছে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই বর্তমান সময়ে আসলে আমরা যদি বলি যে প্রেগন্যান্সির যে এইজ, আ ফার্স্ট প্রেগন্যান্সির একটি কমন এইজ, বিশেষভাবে শিক্ষিত, উচ্চশিক্ষিত মেয়েদের ভিতরে দেখা যাচ্ছে যে এটি আ ইতিহাসের যেকোনো সময়ের থেকেই অনেক বেশি।
এখন 40-এ বা এমনকি 40 ঊর্ধ্ব বয়সেও ১ম মা হচ্ছেন এরকম নারীর সংখ্যা অসংখ্য। সেখান থেকে কিন্তু আসলে আমরা যেটাকে বলি হাই রিস্ক প্রেগন্যান্সি 35 এবং অ্যাবাভ থেকেই কিন্তু আমরা বলি যে আসলে হাই রিস্ক প্রেগন্যান্সি। তো সেই সিচুয়েশনটাও কিন্তু এই মুহূর্তে আসলে এই নিউ মাদারকে অনেক ধরনের বলা যায় স্ক্রিনিং টেস্টের আন্ডারে নিয়ে আসছে। যেটা হয়তোবা আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না। এ সম্পর্কে যদি একটু আপনি আলোচনা করেন। হাই রিস্ক প্রেগন্যান্সি, হ্যাঁ, আজকাল এই জিনিসটা বেশ কমন দেখা যাচ্ছে। কারণ আগে যেভাবে দেখা যেত যে মানে লোকজন 20 ইয়ার্স 25 ইয়ার্স এই যে তারা প্রেগনেন্ট হচ্ছে বা বাচ্চা নিচ্ছে, বাট এখন দেখা 35 40 এইসব প্রেগন্যান্সি মানে মাদার খুবই বেশি। কারণ এইসব পেশেন্টের যেসব স্ক্রিনিং যেটা করা হয় জাস্ট টু অ্যাভয়েড অলসো লুক ফর মানে কনজেনিটাল যে অ্যাবনর্মালিটি যেগুলা, এইসব টেস্ট কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমি বলবো অত ইনভেসিভ কিছু না। সিম্পলি যে তারা মানে গাইনোকোলজি বা ওবিজিওয়াইন যারা সিম্পলি জাস্ট বা ব্লাড টেস্ট করে তারা কিন্তু বেশ কিছু কনজেনিটাল ডিজিজ তারা আর্লি ডায়াগনোসিস করতে পারে যে এই বাচ্চাটা আদৌ ওইটা রিস্ক আছে কিনা। বিশেষ করে মোস্ট কমন যে ডাউন সিনড্রোম সবাই মানে যেটা দেখা যায় হলো ডাউন সিনড্রোমে বেবিদের মানে যে জন্মের সময় যে যে সমস্যা হয়, কিন্তু তারা যদি এই স্ক্রিনিংটা যদি আগে করে এইসব ক্ষেত্রে কিন্তু এইসব টেস্ট কিন্তু মোটামুটি বেশ ভালোই ডিটেক্ট করতে পারে যে সিম্পলি মাদারের মানে ব্লাড টেস্ট করে তারা কিন্তু চিন্তা করতে পারে ইজিলি করতে পারে যে হয় মানে পেশেন্টের এই যে বাচ্চাটা যেটা হবে আদৌ কোনো তার কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটি হবে কিনা। এইটা কিন্তু আমি বলবো মায়েদের ক্ষেত্রে রিস্ক ক্ষেত্রে কোনো কারণই নেই। কারণ আপনার ইউটেরাসেও কেউ কোনো ইনভেসিভ কোনো কিছু করছে না বা ওনলি সিম্পলি হ্যাঁ বলে পেশেন্ট বলবে যে আমার আমার এই প্রেগনেন্সি এই সময় অনেকগুলো ব্লাড টেস্ট করতে হয়েছে। ওই কনজেনিটাল টেস্ট করলে রাইট দ্যাট এনটেলস আ লট। ইট ডাজন্ট মিন দ্যাট এটা কোনো বাচ্চার ক্ষতি বা আপনার নিজের কোনো প্রবলেম না। এটা কিন্তু যখনই আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি এগুলোর ক্ষেত্রে করা হয়। আজকাল কিন্তু যারা নর্মাল এজেও যারা প্রেগনেন্ট হচ্ছে 20-25 ইয়ার্স ওল্ড তাদের কিন্তু এই রুটিন টেস্ট গুলো করা হয়। ইট ডাজন্ট মিন দ্য আমি 40 ইয়ার্স অফ এজে আমি প্রেগনেন্ট হয়েছে এই জন্য আমার সব ঝামেলা পোহাতে হচ্ছে তা না। এটা কিন্তু ইন জেনারেল সবার জন্যই করা হয়। হ্যাঁ, যখনই একটা মাদারের মানে প্রেগনেন্সির সময় এজ বেশি থাকবে তাদের ওইসব চান্সটা কম্পারেটিভলি একটু বেড়ে যায়। এই জন্য উচিত আমি বলবো যে এগুলো নিয়ে দ্বিধা না করে বা সোশ্যাল আমাদের একটা যে একটা কুসংস্কার আছে যে না আমি টেস্ট গুলো করাবো না বা এটা করলে মানে এগুলো মানে এইসব কুসংস্কার আমাদের বেরিয়ে আসা উচিত যে না এইসব স্ক্রিনিং এটা ইনভেসিভ না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইট ডাজন্ট মিন দ্যাট সামথিং রং উইথ দ্য মাদার, নো। কারণ এটা যে কোনো এজই করা হচ্ছে সেটা যে নর্মাল যে প্রেগনেন্সি সেটাই করা হোক অথবা 4 ইয়ার্স অফ মাদারের জন্য করা হোক, আমি বলবো এগুলো যখনই রিকমেন্ড করে আপনারা এগুলো নিয়ে তো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। যদি আপনার ওবিজিওয়াইন যাদের সাথে ফলো করেন প্রেগনেন্সির পরে তারা যদি এগুলো টেস্ট করে রিকমেন্ড করে আমি বলবো নির্দ্বিধায় আপনি এগুলো করতে পারেন। এগুলোর কোনো রিস্ক তো আপনার প্রশ্নই আসে না। কারণ বরঞ্চ আপনি যদি আর্লি ডিটেকশন করতে পারেন তখন অনেক সময় অনেকে অনেক কিছু ইন্টারভেনশন মানে এগুলো এই দেশে সম্ভব। সেটা মানে দ্যাট ভ্যারিজ প্রেগনেন্সি টু প্রেগনেন্সি। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে যারা 35 বা 40 ইয়ার্স অফ এজ তাদের কিন্তু ফিটো ম্যাটারনাল মেডিসিনে রেফার করে আর্লি। আমি বলবো একদম তাদের বিগিনিং অফ প্রেগনেন্সিতে তাদের শুরু করে যাও তারা রেগুলার ওবিজিওয়াইন দেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মানে হাই রিস্ক প্রেগনেন্সির জন্য যারা স্পেশালিস্ট যারা আছেন তাদের সাথে কিন্তু রুটিনলি ফলো আপ করে। ওইসব পেশেন্ট দেখা যাচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম তাদের করানো হচ্ছে মোর দেন ইউজুয়াল। যেমন ওই নট লাইক আমি একটা 16 উইকস শুরু করলাম আবার একটা মানে 36 উইকস করলাম, নট লাইক দ্যাট। ওইসব পেশেন্ট মোর ফ্রিকুয়েন্ট আল্ট্রাসোনোগ্রাম মানে করানো লাগতেছে বিকজ অফ দ্য জাস্ট টু অ্যাভয়েড এনি কমপ্লিকেশন টু ফর দ্য আর্লি ডিটেকশন। এই জন্য আমি বলবো যে এই আল্ট্রাসোনোগ্রাম বেশ একটা ইজি টেস্ট যেটা মানে বাচ্চাদের ন্যূনতম কোনো এফেক্ট নাই, মায়ের উপরে কোনো এফেক্ট নেই, কোনো রেডিয়েশনও কোনো রিলেটেড না। এই জন্য যখনই আমি বলবো প্রেগনেন্সি রিলেটেড কোনো স্ক্রিনিং যখন তারা যদি রিকমেন্ড করে আমি বলবো নির্দ্বিধায় তাদের করা উচিত এটা। অ্যামনিওসেন্টেসিস টেস্ট নিয়ে আসলে আমি দেখেছি যে অনেক মায়ের ভিতরেই অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। শুধু মা বললে ভুল হবে। আসলে আমি দেখেছি যে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তোবা অনেক সময় জানতে চান যে এই টেস্টটি কতটি নিরাপদ। অনেক সময় মায়েরা কথা বলতে চান যে তার
পার্টনার বা তার হাজব্যান্ড হয়তোবা রাজি হচ্ছে না এই টেস্টটা করাতে, তারা মনে করছে যে এটি করলে প্রেগন্যান্সি বা বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। এবং আমাদের কমিউনিটিতে তো আমি বলব পরিবারের ভিতরেও অনেক ধরনের কুসংস্কার আছে। অনেকে মনে করেন যে আ এ ধরনের টেস্টের কোনো প্রয়োজন নেই। এগুলো শুধুই মানে আ জাস্ট হয়তোবা হেলথ সিস্টেমের বিজনেস পলিসি। তো অ্যামনিওসেন্টেসিস টেস্টটি আসলে বেশ সেনসিটিভ এবং একই সাথে ভীষণ গুরুত্বপূর্ণ। আ ডাউন সিনড্রোম আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এটাকে অনেক গুরুত্বপূর্ণ একটি গুরুত্ব সহকারে দেখা হয় এবং এর প্রি স্ক্রিনিং করা এবং এটাকে রেগুলেট করার জন্য এখানে অনেক বছর ধরেই আসলে এখানে পলিসি মেক করা হয়েছে এবং সেভাবে করেই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তো আমি একটু এই টেস্টটি সম্পর্কে একটু ডিটেইলস আপনাকে বলতে বলব। অ্যামনিওসেন্টেসিস হচ্ছে বেসিক্যালি একটা বাচ্চা যখন মায়ের ইউটেরাসে যখন গ্রো হয়, ওই যে ফ্লুইডটার মধ্যে বেসিক্যালি যে বাচ্চাটা মুভমেন্ট করে সেটা বলে অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা। হয় কি কারো যদি পেশেন্টের মেজরিটি অফ দ্য টাইম তারা যখন ব্লাড টেস্ট করে, যদি ব্লাড টেস্টে যদি কোনো কিছু না পায়, যে অল দ্য ব্লাড টেস্ট অল আমি যে কোয়াড টেস্ট বলি যেটাকে আমরা, মানে ওগুলো সবই নেগেটিভ আসছে, বাট স্টিল দ্য মাদার ইজ এ হাই রিস্ক প্রেগনেন্সি, we want to go in details in further, তখন তারা কিন্তু দেখবেন যে ফিটোমেটাল মেডিসিন যারা আছে তারা অ্যামনিওসেন্টেসিসটাকে রিকমেন্ড করে, যেহেতু তো মাদার ইজ 42 years old, আদার রিস্ক ফ্যাক্টর আছে, just we want to make sure the baby does not have any other congenital problems or anything. Amniocentesis কিন্তু আমি হ্যাঁ little bit invasive than the blood test of course, but অতটা রিস্ক কিন্তু এর সাথে জড়িত না, কারণ এটা জাস্ট আপনার আল্ট্রাসাউন্ড গাইডের মাধ্যমে জাস্ট বাচ্চার যে ফ্লুইডটার মধ্যে বাচ্চারা ফ্লোটিং করে যে অ্যামনিওটিক ফ্লুইড, ওইটা একটা স্যাম্পল নেওয়া, কারণ ওইটা আরো একটা মানে মোর ইনফরমেশন দিতে পারে এই পেশেন্টটার মানে বাচ্চাটা সম্বন্ধে। যে রিজন হচ্ছে একটা পেশেন্টের যদি কোনো কনজেনিটাল প্রবলেম আল্লাহ না করুক যদি থাকে, তখন অ্যামনিওটিক ফ্লুইডের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আরো ডেফিনেটলি বইতে ডায়াগনোসিস করতে পারে। ইট ডাজন্ট মিন দ্যাট এটা একটা মানে ম্যাসিভ একটা প্রসিজিওর না, খুবই একটা মানে সিম্পল, মানে বলবো যে একটা থিক বোন নিডল দিয়ে জাস্ট কিছু ফ্লুইড কালেক্ট করা, যে ইউট্রাসের যে অ্যামনিওটিক স্যাক যেটাকে বলে ওটা দিয়ে কালেক্ট করা। এছাড়া এমন মানে রিস্ক কিন্তু আহামরি কিছু না এর মধ্যে, কারণ হ্যাঁ মানে আপনি স্টিল ইউ আর ইনসার্টিং এ নিডল ইন দ্য ইউটেরাস, এটাই অনেকের মধ্যে এই জিনিসটা ভয় কিন্তু, কারণ মানে মানে সমস্যা কি হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড লিক হতে পারে বা কিছু, এগুলো খুব বেশি কমন না। বাট যখন এইসব টেস্ট আপনাকে করাবে, সেটা যারা হাই রিস্ক প্রেগনেন্সি, যারা গাইনোকোলজিস্ট যারা আছেন ফিটোমেটাল মেডিসিনের, তারা কিন্তু পেশেন্টকে মানে কন্টিনিউয়াস অবজারভেশনে রাখে, যে একটা পেশেন্টের অ্যামনিওসেন্টেসিস করতেছে, ইট ডাজন্ট মিন দ্য পেশেন্টটা চলে গেল আর 1-2 মাসে কোনো খবর নাই, নট লাইক দ্যাট। ওইসব পেশেন্টের বেশ তার ক্লোজলি ফলো আপ করে, আবার হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করে জাস্ট টু মেক শিওর দ্য অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা হঠাৎ করে কমে যাচ্ছে না বা কিছু আফটার দ্য প্রসিজিওর। আমি বলবো যে তারা যদি রিকমেন্ড করে মেজরিটি অফ দ্য ক্ষেত্রে এগুলো বেশ সেফ প্রসিজিওর স্টিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আসলে একজন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আপনি কিন্তু যেরকম আমাদের অ্যাডাল্ট পেশেন্টদেরকে দেখেন, সেভাবে করে কিন্তু আপনি আমাদের যারা চিলড্রেন তাদেরকেও দেখে থাকেন। তো সেখান থেকে আমি বলব যে আপনার এক্সপেরিয়েন্স এর বেসিসে আপনি যদি একটু বলেন যে আমাদের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে নিউবর্ন বাচ্চা যারা আ আ আ আসছে, ফলো আপ করছে, তাদের ভিতরে আ বার্থ ডিফেক্ট বা এ ধরনের যে সিচুয়েশন গুলো আছে, সেগুলো কতটা কমনলি আপনি অবজার্ভ করছেন? টু বি অনেস্ট আমার প্র্যাকটিস আমি অতটা বার্থ ডিফেক্ট আমি তো অতটা অবজার্ভ করিনি, কিন্তু বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইট ডাজন্ট এক্সিস্ট, মানে কারণ এই জন্য মানে বার্থ ডিফেক্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ কনজেনিটাল যে মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, দ্যাটস ওয়ান অফ দ্য কমন রিজন, দ্যাটস দ্য মোস্ট কমন রিজন আমি যেটা বলবো। তাছাড়া অন্যান্য ফ্যাক্টর গুলো হচ্ছে কিন্তু আসে মা বাবা মা থেকে, যেমন ফর এক্সাম্পল একটা মায়ের যদি স্মোকিং হিস্ট্রি থাকে, ওই বাচ্চাটা কিন্তু বার্থ ডিফেক্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সেম থিং মায়ের যদি যে মানে জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, মানে প্রেগনেন্সির সময় যে কারো যদি ডায়াবেটিস থাকে, ওই বাচ্চাটা মানে এগুলো কিন্তু মায়ের যে রিস্ক ফ্যাক্টর গুলো যদি কোনো অ্যাসোসিয়েটেড কোনো যদি থাকে, এই জন্য ওই বাচ্চাটা কিন্তু there'll be at more risk to have the birth defect, কারণ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দ্যাটস এটা আমাদের কন্ট্রোলের বাইরে।
সেটা মানে আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না। একটা বাচ্চা যদি ক্রোমোজোম অ্যাবনর্মাল থাকে, বাবা মা, দ্যাটস নট দেয়ার ফল্ট, ঠিক না? সেটা মানে সেটা তো আল্লাহর তরফ থেকে আসছে। বাট যখনই যেগুলা মানে বলে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেটাকে বলি আমরা বার্থ ডিফেক্টের ক্ষেত্রে, এগুলো হচ্ছে মেইনলি মা যেহেতু বাচ্চাটাকে মানে মানে বহন করে তার ইউটেরাসে ফর লং টার্ম, কিন্তু মায়ের লট অফ ফ্যাক্টর, দি স্মোকিং হিস্ট্রি, মা কি ওষুধ খাচ্ছে বা অন্য কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, মানে আমি বলছি ড্রাগ ইউজিং হিস্ট্রি, জেস্টেশনাল ডায়াবেটিস, এইসব কিন্তু মানে বাচ্চার বার্থ ডিফেক্টের ক্ষেত্রে মানে বেশ এফেক্ট করে। এই জন্য উচিত পার্টিকুলারলি প্রেগনেন্সির সময় মানে মায়েদের উচিত তাদের যত লং টার্ম যদি কোনো ব্যাড হ্যাবিট যদি থেকে থাকে, সেটা স্মোকিং হোক, ড্রাগ অ্যাবিউজিং হিস্ট্রি হোক বা অন্য কিছু হোক, বা এই জন্য উচিত যে তাদের OB/GYN সাথে কনসাল্ট করে যে এগুলা as soon as possible, মানে আমি বলবো ইভেন বিফোর প্রেগনেন্সি, ইফ দে আর প্ল্যানিং টু গেট প্রেগনেন্ট, তাদের উচিত আরো আগে থেকেই এগুলা বন্ধ করে এইসব অভ্যাস। কারণ হচ্ছে কি, কারণ মেইন যে বার্থ ডিফেক্ট কিন্তু শুরু হয় আর্লি প্রেগনেন্সিতে মেজরিটি অফ দ্য টাইমে। কিন্তু ওই পেশেন্ট যদি দেখা গেল একটা পেশেন্ট কন্টিনিউ স্মোকিং করতেছে, কন্টিনিউ ড্রাগ ইউজ করতেছে, এগুলো দেখা যায় কিন্তু মানে যে মানে বাচ্চা হয়তো মেজর বার্থ ডিফেক্ট নাই, কিন্তু এই সেম বাচ্চাটাই যখন জন্ম হবে একটা একটা ড্রাগ এডিক্ট, এগুলো এগুলো আমরা বেশ দেখেছি কমনলি, যে এটা বাচ্চা বেবি ইজ হ্যাভিং সাম উইথড্রল ইফেক্ট, যেটা কিন্তু বাচ্চার জন্য খুব একটা প্লেজেন্ট একটা সিমটম না। তো এই জন্য উচিত যে তাদের যে বার্থ ডিফেক্টের ক্ষেত্রে আমি বলবো, মায়ের যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে বা কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, এইটা উচিত তাদের OB/GYN সাথে আগে ভাগেই ডিসকাস করা, যে না, is it safe for me to get pregnant? Even pregnancy আগে এটা ডিসকাস করা আরো বেটার, নট while I'm pregnant already, কারণ দেখা যাচ্ছে যে কিছু অলরেডি মানে প্রবলেম বা বাচ্চা হয়ে যেতে পারে এর মধ্যে। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফেরত আসছি। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায়। আমরা আলোচনা করছি স্ক্রিনিং টেস্টের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর শাফাত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনি বলছিলেন যে বার্থ ডিফেক্ট এবং হাই রিস্ক প্রেগন্যান্সির বিভিন্ন স্ক্রিনিং টেস্ট গুলো নিয়ে, অ্যামনিওসেন্টেসিস নিয়ে আমরা একই সাথে দেখি যে এখন অনেক সময় কিন্তু স্ক্রিনিং টেস্ট করাতে কিছু, কিছু মানুষ আমি দেখেছি যে ভয় পান। তারা মনে করেন যে হোয়াট ইফ দি টেস্ট কাম পজিটিভ। যদি পজিটিভ আসে, তারপরে তার মনে হচ্ছে যে তার হয়তোবা জীবনটা বদলে যাবে। তার থেকে সে নাই জানলো। আমি এই ধরনের অনেক পেশেন্ট দেখেছি যে এরকম একটা ভীতি তাদের ভিতরে কাজ করে। তো আপনাকে একটু আমি বলব যে, যে কমন সিচুয়েশন গুলো আমরা ফলো আপ করি, যেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, ম্যামোগ্রাম, প্যাপ স্মিয়ার, কোলোনোস্কোপি, বোন ডেনসিটি টেস্ট। এই টেস্ট গুলো যদি পজিটিভ আসে যেসব পেশেন্টদের ক্ষেত্রে, আপনি যদি একটু ইন্ডিভিজুয়ালি বলেন যে প্রত্যেকটি সিচুয়েশনে পরবর্তী স্টেপ গুলো কি? এবং কি করে পেশেন্ট আসলে খুব কমফোর্টেবলি এটা আ প্রসেস করে নিজেকে একটি সেফ সাইড এ নিয়ে যেতে পারে, যেটা আসলে তার ভয় পাওয়ার মতো কোনো কারণ নয়। Now, if I go back to the যেমন একটা মাদার অ্যামনিওসেন্টেসিস এর পরে আল্লাহ না করে যদি কোনো পজিটিভ টেস্ট আসে বা কিছু, রাইট? আমি বলবো that's fully up to the patient and between the patient and their doctor to decide what they want to do. মানে সেটা আমি এইসব ব্যাপারে মনে হয় আমার মানে খুব বেশি মানে ওপিনিয়ন না দেওয়াই বেটার। That's between the patient and the physician what they want to do. If someone, so for example, কারো যদি আছে বাচ্চা অলরেডি একটা মেজর যদি কোনো মানে congenital প্রবলেম থাকে, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে দেখা যাচ্ছে যে পেশেন্ট হয়তো অনেক সময় 16 weeks old মানে 20 years old in the uterus, পেশেন্টের মেজর প্রবলেম দেখা দিয়েছে। সাম সিচুয়েশনে আনফরচুনেটলি অবশ্য বাচ্চা কিন্তু ইউটেরাসে মারা যায় অনেক সময়। তখন দেখা যাচ্ছে যে OB/GYN রিকমেন্ড করতেছে নাও, ইজ বেটার টু অ্যাবর্ট দ্য বেবি। মানে আমি বলবো এগুলো ফুললি আপ টু বিটুইন দ্য পেশেন্ট, বিকজ ডিফারেন্ট পেশেন্ট হ্যাজ ডিফারেন্ট বিলিভস, ঠিক না? কারণ আমাদের কিছু রিলিজিয়াস রেস্ট্রিকশন আছে বা কিছু, এটা বিটুইন ফুললি আপ টু দেম। কিন্তু অন্যান্য স্ক্রিনিং কথা যেটা আপনি বললেন, যেমন ম্যামোগ্রাম যদি পজিটিভ আসে, ঠিক না? ম্যামোগ্রাম যদি পজিটিভ আসে, মোস্ট অফ দ্য টাইম আজকাল একটু নিডল বায়োপসি করে আগে। নিডল বায়োপসিটা তাও আল্ট্রাসাউন্ড গাড়ি নিডল বায়োপসি করবে। নিডল বায়োপসি যদি পজিটিভ আসে ক্যান্সার জন্য,
তখন হয়তো ওই পেশেন্টকে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য লাম্প তার হয়তো লাম্পেক্টমি রিকমেন্ড করতে পারে। উইল জাস্ট রিমুভ দ্য লাম্প, শুড আই উইল সেন্ড দ্য লাম্প ফর দ্য প্যাথোলজি। তখন লাম্পের প্যাথোলজি ডিপেন্ড করবে পেশেন্ট the chemotherapy নিবে না রেডিয়েশন নিবে, that's fully up to the oncologist. So after mammogram যদি কোনো পজিটিভ টেস্ট আসে বায়োপসিতে, এই পেশেন্টের তারপর উচিত হতে অনকোলজির সাথে ফলো আপ করা, যাতে তারা মানে তার নেক্সট স্টেপটা কি হবে। কারণ সার্জারির রোলটা কিন্তু আপ টু লাম্পেক্টমি সার্জারির রোলটা ডান, যে ও সার্জন যে আছেন উনি লাম্পটা রিমুভ করে দিবেন, তারপর কিন্তু অনকোলজি দে টেক ওভার, যে পেশেন্ট কি তাদেরকে কিমোথেরাপি লাগবে না রেডিয়েশন লাগবে না বহুত লাগবে, দ্যাটস আপ টু দ্য ডিপেন্ডিং অন দ্য স্টেজিং অফ দ্য ক্যান্সার। এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। আর কোলোনোস্কোপির ক্ষেত্রে যদি কোলন ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয়, মেজরিটি অফ দ্য টাইম তার যদি পার্শিয়াল কোলেক্টমি যেটাকে বলি আমরা মেডিকেল টার্ম, যে মানে সাম পার্ট অফ দ্য কোলন মানে সার্জনরা রিমুভ করে ফেলে, এবং তারা দেখা গেল ওই সময় সেম কোলনের স্পেসিমেন বায়োপসির জন্য পাঠায়। অ্যাগেন নেক্সট স্টেপ মোস্ট অফ দ্য টাইম ইট গোস টু দ্য অনকোলজি, দ্য ক্যান্সার স্পেশালিস্ট যারা আছেন তারা এই ব্যাপারে ডিসিশনটা নেবেন যে তার পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট কি লাগবে। আর বোন ডেন্সিটির ক্ষেত্রে কার যদি অস্টিওপিনিয়া যদি থেকে থাকে, যে না এই পেশেন্টের বেশ বোন থিনিং আছে, আজকাল অস্টিওপোরোসিস প্রিভেনশন যে ভালো কিছু ট্রিটমেন্ট আছে, যে আগের মতো যে আমরা যে বিসফসফোনেট ইউজ করতাম, যে ফসাম্যাক্স ওই ওষুধগুলো, এছাড়াও আজকাল কিছু ইমিউনোমডুলেটর যেগুলো আছে, প্রোলিয়া একটা খুবই এফেক্টিভ ওষুধ যেটা আমরা হরো ইউজ করি, যে এভরি 6 months পেশেন্ট নিচ্ছে প্রোলিয়া ইনজেকশন, that gives a really good results for osteopenic patient যাদের বোন থিনিং হচ্ছে যাদের। নেক্সট আমরা যেটা বলেছি লাং ক্যান্সার ক্ষেত্রে সেম থিং, কারণ যদি আর্লি লাং ক্যান্সার ডিটেক্ট করা যায়, ওই পেশেন্ট যদি মানে সিম্পলি যদি লোবেক্টমি করে, যে পার্ট অফ দ্য লাং ইউজুয়ালি রিমুভ করে কার্ডিওথোরাসিক সার্জনরা, মানে ওগুলো স্টেজিং উপরে ডিপেন্ড করবে যে পেশেন্টের নেক্সট স্টেপ কি হবে। এই প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই আদার দেন দ্য অস্টিওপোরোসিস একটা ক্যান্সার না, কিন্তু যদি আর্লি ডিটেকশন কিন্তু পেশেন্ট কিন্তু বেশ ভালো একটা লাইফ লিভ করতে পারে। এট দ্য সেম টাইম আমি বলবো যে সাকসেস অফ দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি হাই, কারণ হচ্ছে যখন আর্লি ডিটেকশন হচ্ছে ওই ক্যান্সারটা কিন্তু কোথাও স্প্রেড করতেছে না বডিতে, ওই পেশেন্ট কিন্তু দে ক্যান লিভ এ কাইন্ড অফ নর্মাল লাইফ। আমি যেটা বলবো এই তো মোটামুটি যে কমন যে ক্যান্সার স্ক্রিনিং যেগুলো করি আমরা। আমরা বর্তমান সময়ে আরো একটি সিচুয়েশন খুব কমনলি অবজার্ভ করি, যেটি হচ্ছে থাইরয়েড ইস্যু। তো এই থাইরয়েড ইস্যুতে কিন্তু আসলে অনেক পেশেন্টই সাইলেন্টলি সাফার করেন, এবং অনেকে কিন্তু আসলে বুঝতেই পারেন না যে তার যে থাইরয়েড ইস্যু আছে। বিশেষভাবে অনেকেই খুব আমি দেখেছি কমনলি যে ডিপ্রেশন এবং ওয়েট নিয়ে যে একটি স্ট্রাগল, এই দুটো আমি খুব দেখেছি বেশি কমন। তো আপনি যদি একটু থাইরয়েড স্ক্রিনিং টেস্ট সম্পর্কে বলেন, এবং আসলে একটু পেশেন্টদের জন্য আরেকটু আমি বলবো যে কোন সিম্পটমস গুলো যদি ওনারা অবজার্ভ করেন নিজেদের ভিতরে, যেন দেরি না করে তাহলে তার ডাক্তারের সাথে আলোচনা করেন। রুটিনলি কিন্তু থাইরয়েড স্ক্রিনিং ইজ নট রিকমেন্ডেড ফর এনিবডি। যদি কারো যদি মানে এমন নট লাইক দ্য আদার স্ক্রিনিং মতো না যে ও আমার টিএসএইচ চেক করতে হবে না। হ্যাঁ, লো থাইরয়েড কন্ডিশন ইজ ভেরি কমন ইন উইমেন আফটার চাইল্ড বার্থ, এই জিনিসটা বেশি হয়। তখন মানে কারো যদি আনইউজুয়াল ফেটিক থাকে, যা আনইউজুয়ালি টায়ার্ড লাগতেছে, আনইউজুয়াল ওয়েট গেইন হচ্ছে, অথবা এক্সেসিভ কোল্ড ইনটলারেন্স, অতিরিক্ত ঠান্ডা লাগতেছে, আনইউজুয়াল লাইক আদার পিপল, মানে এভাবে যদি হয় তারা ইজিলি কিন্তু একটা ব্লাড টেস্টের মাধ্যমে তারা থাইরয়েড স্ক্রিনিং করতে পারে। কারণ কারো যদি হাইপোথাইরয়েডিজম যদি থাকে, যে লো থাইরয়েড হরমোন প্রোডাকশন হচ্ছে, মানে এনাফ থাইরয়েড হরমোন প্রোডাকশন হচ্ছে না, তখন কিন্তু ইজিলি ওই পেশেন্টকে যদি মানে থাইরয়েড ওষুধ দেওয়া হয়, দে ফিল রিয়েলি গুড। কারণ এইসব পেশেন্ট কিন্তু বেশ ডিপ্রেসড হয়ে যেতে পারে, যে বিকজ অফ দ্য লো থাইরয়েড দে আর ফিলিং আনইউজুয়ালি টায়ার্ড, ফেটিগড অল দ্য টাইম, নো ইন্টারেস্টেড টু ডু এনিথিং, আনইউজুয়াল ওয়েট গেইন, আর বা আমার এক্সেসিভ ফেটিগ লাগতেছে, মানে অসম্ভব মানে টায়ার্ড লাগতেছে, এগুলাই মোস্ট মানে মানে কমন সিমটমস ফর লো থাইরয়েডের। আর হাইপার থাইরয়েড যেটা, এটা অতটা কমন না লো থাইরয়েডের মতো বা মানে হাইপোথাইরয়েডের মতো। হাইপার থাইরয়েড হতে পারে, কারণ মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু এরা এক্সেসিভলি মানে তার মানে তাদের গরম লাগবে। আবার অনেক সময় পেশেন্ট প্রেজেন্ট করতেছে পালপিটেশন নিয়ে, দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট কমন সিমটমস।
যে পেশেন্ট যদি হাইপারথাইরয়েডিজম থাকে বা ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড থাকে, তাদের কিন্তু পালপিটেশন নিয়ে তারা প্রেজেন্ট করতেছে। ওইসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি নেক্সট স্টেপ হচ্ছে after checking the thyroid hormone, get an ultrasonogram of the thyroid gland just to make sure you're not having any overactive thyroid gland. That's the main thing. So দুইটার ক্ষেত্রে কিন্তু মানে very easily treatable, মানে এবং আমি বলবো যে মানে সেটা ওভার অ্যাক্টিভ হোক অথবা হাইপোথাইরয়েড হোক, that can easily ট্রিটমেন্ট করা সম্ভব। মানে রুটিন স্ক্রিনিং ইজ নট রিকমেন্ডেড, বাট যদি কোনো সিমটম যদি থাকে, আনইউজুয়াল ফ্যাটিগ, টায়ার্ডনেস বা কিছু, আমি বলবো ইজিলি তাদের উচিত তাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া, যাতে তারা স্ক্রিনিং টেস্টগুলি ইজিলি করাতে পারেন। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কমন, লো থাইরয়েড হরমোনটা। আমরা অনেক সময় দেখি যে আমাদের কমিউনিটিতে আরেকটি জিনিস যেটা আসলে আমি দেখেছি যে আমার কাছে মনে হয়েছে এটি এক ধরনের নেগলিজেন্সির পর্যায়ে পড়ে। যে সেটা হচ্ছে যে ত্বকের ব্যাপার বা স্কিন এবং স্কিনের ডিজিজ গুলো আমার মনে হচ্ছে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে অনেক বেশি নেগলেক্টেড। যদি খুব সিরিয়াস কোনো ইস্যু না হয়, বিশেষভাবে ইচিং বা কোনো ধরনের ওয়ার্ট, মোল এরকম কিছু যদি না হয়, ইউজুয়ালি কিন্তু আদার ইস্যু গুলো দেখা যায় যে অনেক সময় আমরা মনেই করি না যে এটা আসলে চিকিৎসকের শরণাপন্ন হবার কোনো প্রয়োজন আছে এবং সেখান থেকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আসলে নেগলেক্টেড থেকে যায়। তো সেক্ষেত্রে স্কিন টেস্টের ব্যাপারে কি আপনি একটু কিছু বেসিক কথা বলবেন কিনা? মানে স্কিনের যে স্ক্রিনিং কিন্তু রাইট, মানে আমরা দেখেছি মানে হোয়াইট পপুলেশন দে আর ওয়ে টু কশাস অ্যাবাউট দিস থিংস। কারণ হ্যাঁ, মানে হোয়াইট পপুলেশন যাদের সান এক্সপোজার বেশি থাকে, তাদের কিন্তু স্কিন ক্যান্সারের চান্স বেড়ে যায়। সান এক্সপোজার ছাড়াও যে স্কিন ক্যান্সার হতে পারে না তা না। এই জন্য আমি দেখছি হোয়াইট পপুলেশন কিন্তু দে আর ভেরি কশাস অ্যাবাউট, মোস্ট অফ দ্য হোয়াইট পেশেন্ট তারা কিন্তু অ্যাটলিস্ট ইয়ারলি একবার যাবে, ইদার তাদের ডার্মাটোলজিস্টের কাছে যাবে অথবা তাদের যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আছে তাদের কাছে লিটারালি they'll get naked and just check the whole body, মানে মানে যাতে স্কিন ক্যান্সার, কারণ কিছু কিছু স্কিন ক্যান্সার পার্টিকুলারলি যে মেলানোমা যেটা, এটা কিন্তু খুবই ডেডলি একটা ক্যান্সার। মানে হয়তো মানে স্কিনের চেঞ্জ দেখা যাচ্ছে যে একটা একটা ব্ল্যাক একটা এরিয়া আছে স্কিনে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা র্যাপিডলি গ্রো হচ্ছে। এই জন্য উচিত কারো যদি মানে কোনো সাসপিশিয়াস কোনো লিশন থাকে স্কিনে, যে আমার আমার স্কিনে এই জিনিসটা আগে ছিল না, হঠাৎ করে বেশ মানে গ্রো হচ্ছে, আমি বলবো যে উইদাউট এনি ডিলে যে মানে উচিত তাদের ডাক্তার সাথে শরণাপন্ন হওয়া। কারণ আজকাল এগুলো যে এত ইজি, আমি এগুলো মানে ইভেন লট অফ ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ান বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারা কিন্তু স্কিন বায়োপসি তারাও করেন, কিন্তু সিম্পলি সেই বায়োপসি যেটা বলে, পাঞ্চ বায়োপসি যেটা বলে, অহরহ করা হচ্ছে আজকাল। কারণ যখন এটা আপনি বায়োপসি করে পাঠিয়ে দিচ্ছেন, যে কিছুদিন আগে এই মাসখানেক আগে আমি একটা পেশেন্ট, আমি জাস্ট সিম্পল আই ডিড সেই বায়োপসি, পেশেন্টের একটা লিশন ছিল চেস্ট, অলমোস্ট 3-4 মাস যাবত বলতেছে র্যাপিডলি গ্রো করতেছে। আমি জাস্ট সিম্পলি আই জাস্ট শেভড অফ দিস ইনহেলেশন, সেন্ড ইট ফর প্যাথোলজি, ওটা কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা আসছে। নেক্সট আমার দায়িত্ব পর্যন্ত শেষ, কারণ ওরপর পেশেন্টটা যাবে ডার্মাটোলজিস্টের কাছে যারা মোস্ট সার্জারি করেন বা কিছু এটা ইন ডিটেলস যারা ফার্দার এক্সিশনের জন্য। কিন্তু কারো যদি কোনো সাসপিশিয়াস কোনো স্কিন লিশন থাকে, আমি বলবো যে উইদাউট এনি ডিলে মানে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ওটা চেক করানো। আর রুটিন চেক করা কিন্তু মানে এই যে উচিত যে মানে মানে এই না যে আমরা একটু মানে ব্রাউন স্কিন উইল নট হ্যাভ ইট, নো, স্কিন ক্যান্সার দ্যাট ক্যান হ্যাপেন টু এনিবডি। হ্যাঁ, হোয়াইট পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু এই জন্য উচিত যে কারো যদি ইভেন নিজেও নিজে চেক করা উচিত, ফ্যামিলি মেম্বার কেউ দেখতে পারে যে ডু আই হ্যাভ এনিথিং সাসপিশিয়াস, এনিথিং গ্রোয়িং ভেরি ফাস্ট। এই জন্য উচিত আমি বলবো যে মানে হ্যাঁ, রুটিন স্ক্রিনিং ফর দি স্কিন সবার উচিত একটু মানে নিজেদেরও চেক করা, এট দ্য সেম টাইম ডাক্তারের সাথে কনসাল্ট করা যদি কোনো সাসপিশিয়াস কোনো লিশন থাকে তাদের বডিতে। এবং একই সাথে প্রোস্টেট ক্যান্সারও কিন্তু আসলে বেশ কমনলি অবজার্ভড এবং অনেক সময় নেগলেক্টেড আমাদের কমিউনিটিতে। তো একটু আপনি যদি প্রোস্টেট ক্যান্সারের জন্য যে স্ক্রিনিং টেস্ট এটা সম্পর্কে একটু আলোচনা করেন। প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং যেটা পিএসএ টেস্ট যেটা আমরাকে বলি, এটা এই রিকমেন্ডেশন কিন্তু ইউএস প্রিভেন্টিভ টাস্ক ফোর্সটা অনেক আগে ওরা বন্ধ করে দিয়েছে। যে নাও ইন জেনারেল আগে যেটা করতো, যেমন আগে ডিজিটাল রেক্টাল এক্সাম ছিল কমন প্র্যাকটিস, পিএসএ চেক, বলছে এগুলার
মানে random PSA টেস্ট করা ultimately it caused unnecessary urology visits, unnecessary prostate biopsy. এগুলার এই জন্য রিকমেন্ড করে যে সো দোজ হু আর 50 and above তাদের যদি মানে কেস বাই কেস মানে মানে এগুলা মানে ডাক্তারের সাথে পরামর্শ করা, কারণ যদি সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে প্রস্টেট ক্যান্সার, যে ও বাবার প্রস্টেট ক্যান্সার হয়েছিল এট দ্য এজ অফ 60, হ্যাঁ তাদের উচিত ডাক্তারের সাথে কনসাল্ট করে একটা PSA টেস্ট করানো। কিন্তু তার যদি বাবার প্রস্টেট ক্যান্সার হয়েছিল এট দ্য এজ অফ 80 years old, I don't think that patient need to get screened for PSA. এই জন্য PSA স্ক্রিনিং টেস্টটা মানে, কারণ আগে এটা মানে বেশ রিকমেন্ডেড ছিল, বাট এখন এরা স্ট্রিক্টলি বলে যে না, জাস্ট ডিসকাস উইথ ইউর ডক্টর, ইট ভ্যারিজ কেস টু কেস। যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কারো প্রস্টেট ক্যান্সার থেকে থাকে, বিশেষ করে কারো বাবা বা কারো ভাইয়ের প্রস্টেট ক্যান্সার ছিল আর্লি এজে, হ্যাঁ ওই পেশেন্টের উচিত অবশ্যই PSA চেক করানো। আর কারো যদি ইউরিনারি কোনো সিমটমস পার্টিকুলার যদি থাকে, যে ও আর্লি প্রস্টেট এনলার্জমেন্টের সিমটম যদি থাকে, তাও সিম্পলি একটা ব্লাড টেস্ট, আমরা যে রুটিন ব্লাড টেস্ট করি ওর মধ্যেই ইজিলি PSA টেস্ট করানো সম্ভব। আর কারো যদি কোনো সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি না থাকে, PSA টেস্ট ইউজুয়ালি নট রিকমেন্ডেড যদি 50 and above। কারণ স্টিল লোকজন করাচ্ছে, মানে কারণ ইটস নট এ বিগ ডিল, সিম্পলি যে ব্লাড টেস্ট আমরা যেগুলো করি ইউজুয়ালি, if you just add a PSA, that can help for early detection. কারণ শুধু প্রস্টেট ক্যান্সারই না, সিম্পলি ইভেন যদি প্রস্টেট টিস্যু নর্মালি বড় হয়ে যায়, যেটা বেশ কমন উইথ এজিং এর সাথে, যতই আমরা আমাদের বয়স বাড়ে প্রস্টেট বড় হবে, দ্যাটস ভেরি নর্মাল থিং, তখন কিন্তু PSA বেশি হতে পারে। তার মানে এই যে PSA 20 জাস্ট সিম্পল প্রস্টেট এনলার্জমেন্ট নট নেসেসারি, তখন তাদের উচিত ফার্দার ইউরোলজির সাথে কনসাল্ট করে সেটা বায়োপসি হোক, জাস্ট টু মেক শিওর পেশেন্ট ডাজ নট হ্যাভ এ প্রস্টেট ক্যান্সার। আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। তো সর্বশেষ প্রশ্ন হিসাবে আমি জানতে চাইবো যে এই মুহূর্তে কিন্তু আসলে মেন্টাল হেলথ অনেক বেশি একটি আলোচনার বিষয়। তো মেন্টাল হেলথ স্ক্রিনিং এর জন্য কি আমরা রেগুলার বেসিসে আমাদের পেশেন্টদের সাথে এখন কোনো স্টেপ ফলো করছি কিনা? So depression screening or screening for anxiety is recommended, কিন্তু সেটা adolescent থেকে শুরু করে up to old age is recommended, কিন্তু but to be honest, in practical life that happens very rarely. সেটা ফিজিশিয়ানের সময় স্বল্পতার জন্যই হোক বা যাই হোক, সেটা খুব বেশি হয়ে ওঠে না অনেক সময়। Just most of the people, they're checking their box, just open, this is done. No, কিন্তু যখন দেখা যাচ্ছে একটা পেশেন্টকে যদি if you give them little time, because আমি সিম্পলি আমি যদি PHQ-9 কোয়েশ্চেনিয়ার করি বা অন্য কোনো কোয়েশ্চেনিয়ারই করি, যদি না যে পেশেন্টের ডিপ্রেশনে কোনো কিছু আছে কিনা, let patient handle those parts sometimes, যদি তারা বুঝতে পারে যে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা না, যে পেশেন্ট বুঝতে পারছে যে হ্যাঁ আমার ডিপ্রেশন কোনো সিমটমস আছে কিনা, অ্যাংজাইটি কোনো সিমটমস আছে কিনা। এগুলো কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমি বলবো এটি কিন্তু নেগলেক্টেড হয়, সেটা প্রাইমারি কেস ফিজিশিয়ানের ক্ষেত্রেই হোক বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ যেহেতু স্ক্রিনিং স্টাডি উইথ দেয়ার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। এই জন্য উচিত যে মানে আমরা একটা জিনিস করা যায় ইজিলি, মানে অফিসে even physician can go over with those questions easily, যদি if the patient is willing to talk about that things, মানে তখন কিন্তু সম্ভব যে পেশেন্টরাও দেখা যাচ্ছে যে পেশেন্ট খুব ম্যাক্সিমাম কোয়েশ্চেন পজিটিভ আসতেছে, that patient may be depressed। হ্যাঁ, এগুলো কিন্তু সম্ভব, মানে সময় স্বল্পতা একটা বিশাল একটা ফ্যাক্টর, বাট ইটস নট লাইক দ্যাট এটা সম্ভব না, এটা করা সম্ভব এটা, কিন্তু তবে এটা স্ট্রংলি রিকমেন্ডেড। হ্যাঁ, অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে সেটা টিনেজার শুরু করে all the way up to the adult. A lot of elderly people, they're depressed, they live alone, they don't have any interest to do anything, a lot of things, so I don't want to talk about these things. আমি বলবো যে হ্যাঁ, ডিপ্রেশন স্ক্রিনিং that's highly recommended. অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর হোসেন। আমরা বিদায়ের পূর্বে জানতে চাইবো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার একটাই যে না, আপনারা যদি মানে নিজেদের স্বাস্থ্য আপনাদের নিজেদেরই মানে রেসপন্সিবিলিটি কিন্তু প্রথমে, কারণ আপনার ফিজিশিয়ান আপনি জানেন না যে আমি আপনাকে কবে দেখেছি না দেখেছি, আমি হয়তো মানে 2 দিন পর ভুলে যাবো আমি কোন পেশেন্ট আমি দেখছি, কিন্তু পেশেন্টেরই রেসপন্সিবিলিটি কিন্তু প্রচুর, যে না I need to call my doctor, I need to get my screening done, and I need to take care of myself, I need to মানে আমার যে মেডিকেশন যেগুলো রিকমেন্ড করে এগুলো আমার সেগুলো ফলো করা উচিত। এই জন্য আপনাদের ভূমিকাটাই প্রথম, কিন্তু ডাক্তার হিসেবে আমরা পারবো আপনাদের হেল্প করতে আপনি যদি আসেন।
আপনি যদি না আসেন দেন আই ক্যানট টেল হোয়াট ইউ নিড। আমি এই জন্য বলবো যে না, আপনি নিজের স্বাস্থ্য আপনি নিজে ফুললি বলবো 99% কেসে মানে ম্যাক্সিমাম রেসপন্সিবল আপনাদেরই। একদমই তাই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা সময় স্বল্প পরিসরে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্টের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে। এই ইনফরমেশন গুলো ফলো করে কিন্তু আপনি খুব সহজেই আসলে স্ক্রিনিং টেস্ট কি করে করা উচিত এবং আপনার কি আ ভূমিকা রয়েছে, আপনি শুধুমাত্র পার্টিসিপেট করবেন এবং ডাক্তারের পরামর্শ এবং ইনফরমেশন সাজেশন গুলো ফলো করবেন। এবং এই করে কিন্তু আপনি আসলে অনেক বড় কঠিন আ অসুখ থেকে, একটু কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে, কাছের লোকদেরকে আসলেই সুস্থ রাখতে পারবেন, প্রতিরোধ করে তুলে। আজকে এ পর্যন্ত আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা এবং সময়ের জন্য রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ টিভিএনকে, ধন্যবাদ দর্শকদেরকে। আশা করি এই ইনফরমেশন গুলো তাদের কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সকলে অ্যাক্টিভলি স্ক্রিনিং টেস্ট করার জন্য পার্টিসিপেট করি। নিজেকে নিরাপদ রাখি, সুস্থ রাখি। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, ভালো থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।